আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে আমি রিয়াজউদ্দিন হিসাব বিজ্ঞানের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমাদের এই চতুর্থ লাইভ ক্লাসে সুস্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চতুর্থ লাইভ ক্লাসের শিরোনাম হলো ব্যয় ও আয় ছন্দে ছন্দে চেনা যায়। অর্থাৎ আজকে আমরা ব্যয় এবং আয় চিনব। কিভাবে অতি সহজে তোমরা হিসাব বিজ্ঞানে ব্যয় ও আয় চিনতে পারো, আমার আবিষ্কৃত কৌশলটা আজকে আমি এখানে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব। আর এর কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম লাইভ ক্লাসে আমার প্রমাণ করেছি যে ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কেটে খায়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের সকল অঙ্ক এই ব্যয় সম্পদ আয় এবং দায় থেকে তৈরি হয়। সেটা আমি আমার প্রথম লাইভ ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। এই জন্য এই চারটিকে আমি হিসাব বিজ্ঞানের বর্ণ বলি। তোমরা সকলেই অবগত আছো যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তো পৃথিবীর সকল ভাষারই তো বর্ণ থাকে। আমিও অনেক গবেষণা করে হিসাব বিজ্ঞানের এই চারটি বর্ণ আবিষ্কার করেছি। এই চারটি যারা চিনতে পারবে, ব্যয় সম্পদ আয় দায়, তারা হিসাব বিজ্ঞানের যে কোনো পর্যায়ের শতকরা 90% অঙ্ক পারে তারা ধরে নিতে পারে। এটা হোক নবম শ্রেণীর শিক্ষার্থী, হোক এসএসসি, হোক এইচএসসি। তো এই চারটির মধ্যে শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় লাইভ ক্লাসে সম্পদ চিনেছি আমার 3টি কবিতার মাধ্যমে, এবং তৃতীয় লাইভ ক্লাসে আমরা দায় চিনেছি। আর আজকে হলো আমার চতুর্থ লাইভ ক্লাস, আর এখানে আমরা ব্যয় এবং আয় চিনব। ব্যয় এবং আয় চেনার জন্য আমার মাত্র 2টি কবিতা আছে। এই 2টি কবিতা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমরা পৃথিবীর সব ধরনের ব্যয় এবং আয় চিনতেও বুঝতে পারবে। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যয় এবং আয়ের অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা, বিভিন্ন মনীষীদের সংজ্ঞা তোমরা বিভিন্ন বইতে পাবে। তো বাস্তবে দেখা যায় যে সেই সংজ্ঞাগুলো পড়ে তোমাদের ব্যয় ও আয় চেনা অনেক কঠিন হয়। আমারও ছাত্র জীবনে হয়েছে, মাথার উপর দিয়ে যেত। শিক্ষকতার জীবনেও অনেক কষ্ট হয়েছে শিক্ষার্থীদেরকে এই ব্যয় সম্পদ আয় দায় বোঝাতে। এজন্য তা সহজ করতে আমি একটি কৌশল আবিষ্কার করেছি, 2টি কবিতা লিখেছি। এই কবিতা দুটি যদি তোমরা মনে রাখতে পারো তোমরা সব ধরনের আয় ব্যয় চিনতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কারা কারা এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছ এবং কোথা থেকে যুক্ত হয়েছ স্থানটা বললে খুবই ভালো লাগবে। আর তোমরা সবাই অবগত আছো যে আমার প্রত্যেকটা লাইভ ক্লাস দুভাগে বিভক্ত থাকে। প্রথম ভাগে আমি আমার এই গবেষণাটা উপস্থাপন করব। আজকে ব্যয় এবং আয় তোমাদেরকে চিনিয়ে দিব। এরপর দ্বিতীয় ভাগে তোমরা এই ব্যয় এবং আয় সংক্রান্ত যে কোনো আইটেম নিয়ে আমাকে প্রশ্ন করবে, আমি সেগুলোর উত্তর দিব। তো দেখি কারা কারা লাইভে এসেছ। যারা এসেছ সবাইকে ধন্যবাদ। সীমান্ত কুমার সিং, হ্যাঁ ভালো আছি সীমান্ত, তুমি কেমন আছো? ধন্যবাদ সীমান্ত লাইভে যুক্ত হওয়ার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মামুন আলী, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তারপর মারুফ, কাজী মারুফ আহমেদ, শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, নটরডেম থেকে এসএসসি পাস করেছে। মারুফ তুমি লাইভে এসেছো, আমাদের খুব প্রিয় ছাত্র, অসংখ্য ধন্যবাদ মারুফ তোমাকেও। মতিন স্যার আমার কোশ্চেনটার আনসার দিবেন? অবশ্যই ভাই দিব, লেকচার রেডি, আমি তোমার কোশ্চেনটার উত্তর দিব। তো তোমরা এই মুহূর্তে যারা এই লাইভে এসেছো তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করো, তাহলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরাও শিখতে পারবে, ব্যয় এবং আয় খুব সহজেই বুঝতে পারবে। আর যদি কোনো শিক্ষার্থী ব্যয় এবং আয় চিনতে পারে তাহলে আমি আগেই বলেছি তার হিসাব বিজ্ঞান অনেকটা সহজ হয়ে যাবে, সব অঙ্ক বুঝতে সহজ লাগবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার এই আয়োজন মূলত লাইভ ক্লাসের আয়োজন। করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমতাবস্থায় তোমরা সবাই বাড়িতে বসে আছো, তোমাদের
স্কুল কলেজ বন্ধ থাকার কারণে তোমাদের ক্লাসজনিত যে সমস্যা, তোমাদের শিক্ষাক্ষেত্রে যে অভাব সৃষ্টি হয়েছে তা পূরণের জন্য সরকার বাংলাদেশ সংসদ টেলিভিশনে ক্লাস নিতেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজের উদ্যোগে অনলাইনে ক্লাস নিচ্ছে। আমরাও চেষ্টা করছি ইউটিউবে, ফেসবুকে বিভিন্নভাবে যারা বিভিন্ন বিষয়ের এক্সপার্ট আছে তোমাদের এই অভাবটা শিক্ষাক্ষেত্রে পূরণের জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ লাইভ ক্লাস, ব্যয় এবং আয় চিনার অতি সহজ পদ্ধতি, মাত্র 2টি কবিতা। তাহলে চলো সেই কবিতা দুটি কি দেখি এবং সেই কবিতা দিয়ে কিভাবে আয় ব্যয় চিনা যায় সেই ব্যাখ্যা বিশ্লেষণটা এখন আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খেয়াল করো, প্রথম কবিতাটা হচ্ছে যে কারণে অর্থ ছেড়ে যায় চলে সেই কারণকেই ব্যয় খরচ বলে। আর দ্বিতীয় কবিতাটা হলো যে কারণে অর্থ আমার কাছে আসে, মানে আমার পকেটে আসে, সেই কারণকে আয় বলিব হেসে হেসে। আয় হলে ভালো লাগে, এই জন্য হেসে হেসে সেটাকে আমরা আয় বলবো। এই দুটি কবিতার মধ্য দিয়ে তোমরা সব ধরনের আয় ব্যয় চিনতে পারবে। তাহলে চলো আমরা একটু দেখি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ। প্রথম কবিতাটা এখন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বুঝাবো। এই কবিতাটার মূল কথা হলো যে কারণে অর্থ, অর্থ মানে টাকা, ছেড়ে যায় চলে, মানে আমার কাছ থেকে চলে যায়, আমার পকেট থেকে টাকা চলে যায়, যেই কারণে, যেই খাতে, যেই উৎসে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, সেই কারণগুলোকে আমরা ব্যয় বলবো, টাকাটাকে না। এক কথায় শিক্ষার্থী বন্ধুরা, টাকা যাওয়ার কারণ ব্যয়। যে কারণে টাকা যায়, যে খাতে যায় সেই খাতটা ব্যয়, যে উৎসে টাকা যায় সেই উৎসটা ব্যয়। চলো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আরো তোমাদের কাছে ভালো লাগবে। যেমন মনে করো 1 নম্বর, একটি কলম ক্রয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্রয়, তুমি এই ক্রয়ের কারণে, এই ক্রয়ের উসিলায় বা এই ক্রয় খাতে তোমার কাছ থেকে 5 টাকা চলে গেল, তাহলে 5 টাকা চলে যাওয়ার কারণ হলো এই ক্রয়, এই জন্য এই ক্রয় হবে একটি ব্যয়। একে মণিহারি বলে, মণিহারি এক ধরনের ব্যয়, মানে এখানে মণিহারি খাতে 5 টাকা চলে গেছে, মণিহারির কারণে 5 টাকা চলে গেছে, যে কারণে টাকা চলে যায় সেই কারণটাই ব্যয়। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 নং উদাহরণ, রিক্সা ভাড়া প্রদান 50 টাকা। তো তুমি মনে করো তোমার বাসা থেকে তোমার কলেজে বা স্কুলে গেলে একটা রিক্সা দিয়ে, এই যে তুমি রিক্সা দিয়ে গেলে, যাওয়ার কারণে রিক্সাওয়ালাকে তুমি 50 টাকা ভাড়া দিলে, তাহলে তোমার কাছ থেকে 50 টাকা চলে গেল কেন? রিক্সা ভাড়ার কারণে, রিক্সা ভাড়া খাতে, এই খাতে তোমার কাছ থেকে টাকা চলে গেছে, এই জন্য রিক্সা ভাড়া হবে তোমার ব্যয়। চলো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা উদাহরণ দেখি। বেতন প্রদান 6000 টাকা। অর্থাৎ তুমি এটা স্কুলের হোক, ধর মনে করো তোমার স্কুলের বেতন দিলে 6000 টাকা, তাহলে বেতন প্রদানের কারণে এই বেতন খাতে তোমার কাছ থেকে 6000 টাকা চলে গেছে, সেহেতু এই বেতন হবে তোমার একটা ব্যয়। যে খাতে টাকা চলে যায় সেই খাতটাই হলো ব্যয়। এরকম সুদ খাতে, কমিশন খাতে, বাট্টা খাতে, যেই খাতে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে সেই খাতগুলো আমাদের ব্যয় হবে। আমার যেমন ব্যয়, ব্যবসায়েরও তেমন ব্যয়। আমি দ্বিতীয় ক্লাস থেকেই বলছি, এখানে আমার বলতে আমি ব্যবসা প্রতিষ্ঠানকেই বোঝাচ্ছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের দ্বিতীয় কবিতার ব্যাখ্যা দেখব। তো দ্বিতীয় কবিতার ব্যাখ্যা দেখার আগে দেখি আরো কারা যুক্ত হয়েছে। সীমান্ত, আমি সর্বদাই স্যারের ক্লাসগুলো শেয়ার করি, অসংখ্য ধন্যবাদ সীমান্ত তোমাকে, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। রুবেল আউয়াল জসিম, ইটস প্রেয়ার টাইম স্যার, তুমি সঠিকই বলেছ। আসলে এখন নামাজের সময়, তো আমি নিজে সূরা তারাবি পড়ি, সেজন্য আমার নামাজটা শেষ হয়েছে। তো যাদের নামাজ শেষ হয়েছে তারাই যুক্ত হও, আর যারা এখন নামাজে আছো, আসলেই সত্যি কথা, নামাজের টাইম, সমস্যা নেই, তোমরা নামাজ শেষে আমার এই ফেসবুক পেজে আসলে তোমরা এই ক্লাসটা পাবে, এখানে এটা শেয়ার করা থাকবে। তাছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলেও তোমরা পরে এই লেকচারটি পেয়ে যাবে। এখন যারা নামাজে আছো, নামাজ পড়তে থাকো, সমস্যা নেই। মারুফ, খুব ভালো লাগছে, ধন্যবাদ মারুফকে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন দ্বিতীয় কবিতার ব্যাখ্যায় যাব। দ্বিতীয় কবিতাটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এটা হলো আয় চিনার জন্য। কিভাবে আয় চিনবে? এটা হলো
যে কারণে অর্থ আমার কাছে আসে, মানে যে খাতে যে উৎসে টাকা আসবে আমাদের কাছে, সেই কারণটা বা সেই খাতটা বা সেই উৎসটাই হবে আমাদের আয়। এক কথায় হলো শিক্ষার্থী বন্ধুরা, টাকা আসার কারণ আয়। যে কারণে টাকা আইব সেই কারণটা আয়, টাকাটা না। টাকাটা তো আমাদের সম্পদ, নগদ টাকা সম্পদ। এই নগদ টাকা যে কারণে আসে, যে খাতে আসে, সেটা হইলো আয়। আবার যে খাতে চলে যায় সেটা হইলো ব্যয়। চলো আমরা বাস্তব কিছু উদাহরণ দেখি, তাহলে আরো ধারণাটা স্বচ্ছ হবে। যেমন মনে করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হলো একটি কলম বিক্রয়। দেখো, এই তুমি বিক্রি করলে, এই বিক্রয় করার কারণে এই বিক্রয় খাতে বা এই বিক্রয় নামক উৎস থেকে আমাদের কাছে কিন্তু 5 টাকা আসলো। আমি কলম বিক্রি করে 5 টাকা পাইছি। তাহলে এই টাকা আসছে কি কারণে? টাকা আসছে বিক্রয়ের কারণে। তো আমি বলেছি টাকা আসার কারণটাই আয়। যেহেতু বিক্রয়ের কারণে আমাদের কাছে টাকা আসে, সেহেতু বিক্রয় নামক খাতটা হবে আমাদের আয়। অনুরূপভাবে যেই যেই খাতে যেই যেই উৎস থেকে আমাদের কাছে টাকা আসে, মানে প্রতিষ্ঠানের কাছে টাকা আসে, সেটাই হলো আমার আয়। চলো আরেকটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। প্রাপ্ত বাড়ি ভাড়া। মনে করো তুমি ঢাকা শহরে একটি বাড়ির মালিক। তো তুমি একটি বাড়ির মালিক, সেখান থেকে ভাড়াটিয়াদের কাছ থেকে তুমি 10,000 টাকা বাড়ি ভাড়া পাইছো। তাহলে দেখো, তোমার কাছে 10,000 টাকা আসছে তোমার পকেটে। এখন প্রশ্ন করো, কেন টাকাটা আসছে? বাড়ি ভাড়ার কারণে টাকা আসছে। এই বাড়ি ভাড়া নামক খাতে টাকা আসছে, বাড়ি ভাড়া নামক উৎস থেকে টাকা আসছে। তাহলে আমি বলতে পারি, যেহেতু বাড়ি ভাড়ার নামক উৎস থেকে বাড়ি ভাড়া খাতে আমার কাছে টাকা আসছে, সেহেতু এই বাড়ি ভাড়াটা হলো আয়, টাকা আসার কারণ আয়। যদি আবার বাড়ি ভাড়ার কারণে টাকা চলে যায়, তুমি যদি ভাড়াটিয়া হও, তাহলে তখন তুমি বাড়ি ভাড়া দিবা, তখন টাকা চলে যাবে বাড়ি ভাড়ার কারণে, তখন হবে সেটা ব্যয়। যেই কারণে টাকা চলে যাবে সেটা ব্যয়, আর যেই কারণে টাকা আসবে আমাদের পকেটে, মানে প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে, সেটা হবে আমাদের আয়। চলো আরেকটি উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। ব্যাংক জমার সুদ 5,000 টাকা। অর্থাৎ তোমার ব্যাংকে কিছু টাকা আছে, সেই টাকার উপর তুমি সুদ পাইছো, 5,000 টাকা সুদ পাইছো। তাহলে এটা একটা খাত, এটা একটা উৎসের নাম। তোমার কাছে 5,000 টাকা আসলো, কেন আসলো? ব্যাংক জমার সুদের কারণে। যেহেতু এই খাতে আমার কাছে টাকা আসছে, সেহেতু এই খাতটা হবে আমাদের আয়। এক কথায় শিক্ষার্থী বন্ধুরা, এরূপে অ্যাকাউন্টিং এর যে সকল আইটেমগুলো দিয়ে তোমরা বুঝতে পারো যে আমাদের কাছে টাকা আসে, প্রত্যেকটা খাতই হবে আমাদের আয়। এবং যে সকল উৎসে বা খাতে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, সেই উৎসগুলা বা সেই কারণগুলা বা সেই খাতগুলা হবে আমাদের ব্যয়। এটাই ছিল আমি এতক্ষণ যা বললাম তার মূল কথা। আর শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকাউন্টিং এর কোন আইটেমগুলো আয়, কোন আইটেমগুলো ব্যয়, কোন আইটেমগুলো দায়, এরকম প্রায় 1200 আইটেম নিয়ে আমার মার্কেটে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং নামক একটা বই আছে। সেইখানে প্রত্যেকটা আইটেমের সংজ্ঞা আছে, উদাহরণ আছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তোমরা সেই বইটি থেকে আরো বিস্তারিত ব্যাপক জ্ঞান অর্জন করতে পারবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো দেখি কারা আবার আরো যুক্ত হয়েছে। মারুফ, অনেক কিছু শিখছি, ধন্যবাদ মারুফ, যদিও তুমি এগুলো আগে থেকেই জানো। অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য। কামরুল হাসান, ধন্যবাদ ভাই, ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। ইরফান আনোয়ার চলে এসেছে, ধন্যবাদ আনোয়ার ভাই। আমি তোমার প্রশ্নের উত্তর দিব, অবশ্যই আমি প্রশ্নের উত্তর করব। সীমান্ত, অবশ্যই তুমি তোমার প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। সাব্বির স্যার, অসংখ্য মানে ধন্যবাদ সাব্বির স্যারকে, খুব মিষ্টি একটি প্রশ্ন করেছে স্যার। আসলে আমি যে পড়াচ্ছি এটা আয় না ব্যয় না। এখন স্যার এই পড়ানোর কারণে যদি আমার কাছে টাকা আসে, এই পড়ানোর উসিলায় খাতে, তাহলে এটা আয় হবে। আর যদি এই কারণে আমার কাছ থেকে টাকা চলে যায়, তাহলে এটা ব্যয় হবে। তবে এটা আপনি ব্যয় ধরতে পারেন, কারণ এই যে আমি এখন অনলাইনে পড়াচ্ছি, আমার কাছে কোনো টাকা পয়সা আসে না, বরং এই কারণে আমার কাছ থেকে টাকা চলে যায়, ইন্টারনেট বিল যায়, হ্যাঁ, মোবাইল চার্জ যায়, মানে কারেন্ট খরচ হয়, ফ্যান চলে, এক্সট্রা লাইট লাগে, আমার অসংখ্য টাকা যাচ্ছে এই লাইভ ক্লাস খাতে। লাইভ ক্লাস খাতে যেহেতু আমার টাকা যাচ্ছে, সেহেতু স্যার এটা ব্যয়। যদি এখানে টাকা আসতো তাহলে আয় হইতো। স্যার সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনি এসেছেন,
অনেক ভালো লাগতেছে। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যয় এবং আয় চিনতে কখনো কখনো তোমাদের একটু অসুবিধা হয় কিছু কিছু খাতে। আমি যে দুটি কবিতা বললাম, টাকা আসার কারণ আয়, টাকা যাওয়ার কারণ ব্যয়, এখান থেকে তোমরা চিনতে পারবে। কিন্তু কিছু কিছু আইটেমে তোমাদের সমস্যা হয়। সেই সমস্যা দূর করার জন্য একটি ছোট্ট কবিতা আছে, এটা বলে আমি তোমাদের প্রশ্নের উত্তরে চলে যাব। অসুবিধা দূরকরণের কবিতা, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো হিসাব খাতে প্রাপ্ত বা প্রদত্ত বলা না থাকে, তাহলে তাকে প্রদত্ত মনে করিতে হবে। অর্থাৎ আয় ব্যয় আইটেমগুলার এমন কিছু কিছু খাত থাকে যেই খাতের প্রাপ্ত বা প্রদত্ত বলা থাকে না। তখন তোমরা কনফিউশনে পড়ে যাও, এটাকে কি আমরা ব্যয় ধরবো না আয় ধরবো। তোমাদের খুব সমস্যা হয় বুঝতে সেটা। তো আমার কবিতাটা হলো, যদি কোনো হিসাব খাতে প্রাপ্ত বা প্রদত্ত বলা নাই, আমি পাইছি বা দিছি বলা নাই, এরকম যদি হয়, তাহলে তোমরা সেটাকে প্রদত্ত মনে করবে, মানে আমরা দিয়েছি মনে করবে। যেমন চলো কয়েকটি উদাহরণ দেখি, তাহলে তোমাদের এই ধারণাটা আবার ক্লিয়ার হবে। দেখো, এখানে বলা আছে প্রদত্ত কমিশন, মানে আমরা কমিশন দিয়েছি, তাহলে কমিশনের কারণে টাকা গেছে, এটা ব্যয়, ডেবিট হবে। এখানে বলা আছে প্রাপ্ত কমিশন, মানে আমরা টাকা পাইছি, কমিশনের কারণে আমাদের কাছে টাকা আসছে, এটা আমাদের আয়, ক্রেডিট হবে, সরি ডেবিট না, এটা ক্রেডিট হবে। তাহলে দেখো, প্রাপ্ত কমিশন, আর এখানে বলা হয়েছে প্রদত্ত কমিশন। কিন্তু যখন শুধু কমিশন বলা থাকে, প্রাপ্ত বলা নাই, প্রদত্ত বলা নাই, তখন তোমাদের একটু কষ্ট হয়। তখন তোমরা এটাকে প্রদত্ত কমিশন মনে করবে। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত ভাড়া, ভাড়া দিয়েছি, এটা ব্যয়, এটা ডেবিট হবে, প্রদত্ত বলা আছে। আবার দেখো, প্রাপ্ত ভাড়া, এটা আয়, এটা ক্রেডিট হবে, ডেবিট না, এটা হবে ক্রেডিট। তাহলে এখানে প্রদত্ত বলা আছে, এখানে প্রাপ্ত বলা আছে, কিন্তু কখনো কখনো দেখবে অ্যাকাউন্টিং এ বলা থাকে শুধু ভাড়া, তখন প্রাপ্ত বলা থাকে না, প্রদত্ত বলা থাকে না। যদি এরকম হয় কোনো আইটেমে যে প্রাপ্ত বা প্রদত্ত বলা নাই, তখন তোমরা প্রদত্ত মনে করবে। আশা করি বুঝতে পেরেছ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন দেখো, প্রদত্ত সুদ, এখানে বলা আছে প্রদত্ত, মানে আমরা সুদ দিয়েছি, যেহেতু সুদ দিয়েছি সেহেতু ব্যয়, ডেবিট। আবার দেখো, প্রাপ্ত সুদ, এখানে বলা আছে সুদ পেয়েছি, আয়, এটা ক্রেডিট হবে, ডেবিট না। তাহলে দেখো, এখানে বলা আছে প্রদত্ত, এখানে বলা আছে প্রাপ্ত, কিন্তু কোথাও কোথাও দেখবে বলা থাকে শুধু সুদ, এই যে শুধু সুদ, এটা প্রাপ্ত বলা নাই, প্রদত্ত বলা নাই। এমন পরিস্থিতিতে তোমরা এটাকে প্রদত্ত মনে করে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে প্রদত্ত বার্তা, তাহলে প্রদত্ত বার্তা মানে আমি দিয়েছি, ব্যয়। আর এখানে বলা হলো প্রাপ্ত বার্তা, মানে পেয়েছি, আয়। কিন্তু যখন বলবে যে শুধু বার্তা, প্রাপ্ত বলা নাই, প্রদত্ত বলা নাই, এমন পরিস্থিতিতে তোমরা সেগুলোকে প্রদত্ত ধরে নিবে। এজন্য আমি কবিতার মাধ্যমে বলেছি, যে সকল হিসাব খাতে প্রাপ্ত বা প্রদত্ত বলা না থাকে, সেগুলোকে তোমরা প্রদত্ত ধরে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ক্লাসটা করলে। ক্লাসের মূল সামারি আমি বলছি, বলে তোমাদের প্রশ্ন নিচ্ছি, প্রশ্নের উত্তর দিব। প্রথম সামারিটা হলো শিক্ষার্থী বন্ধুরা, যে কারণে টাকা চলে যাবে সেটা হবে আমাদের ব্যয়। আর দ্বিতীয় হলো, যে কারণে টাকা আমাদের কাছে আসবে সেই কারণটা আয়। আর 3 নম্বর হলো, যদি প্রাপ্ত বা প্রদত্ত বলা না থাকে, সেটাকে আমরা প্রদত্ত ধরে নিব। তো দেখি কারা আমাদের লাইভ ক্লাসে নতুন করে যুক্ত হয়েছে। হ্যাঁ সীমান্ত, তোমার প্রশ্ন করতে পারো। ধন্যবাদ সাব্বির স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আমাদের এদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। স্যার অত্যন্ত খুশি হয়েছি। এবং ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা, এদেশের শিক্ষার একজন অগ্রপথিক, অনুকরণীয় ব্যক্তি। তো স্যার, আপনি আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, অনেক অনেক খুশি হয়েছি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আমরা এদেশের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞানটাকে অনেক সহজ করে দিতে পারি, সহজেই যেন শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান বুঝতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তারপর মারুফ,
তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার সব কবিতা মনে রাখতে পারলে তো হয়েই যাবে। ধন্যবাদ মামুন স্যার, আপনাকে ধন্যবাদ। তো আতাউর রহমান রাসেল প্রশ্ন করেছে, ব্যয় খরচ ক্ষতি কি? ব্যয় কি, খরচ কি, ক্ষতি কি, তিনটা কি একই? হ্যাঁ রাসেল, তোমার ধন্যবাদ। এরকম রিলেটেড প্রশ্ন যারা করবে তাদের উত্তরগুলো আমি দিচ্ছি। আগে রাসেল, তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমার এই বোর্ডটার প্রয়োজন হবে, এই জন্য আমি আমার মনিটরটা সরিয়ে নিচ্ছি। তারপর তোমাদের এরকম প্রশ্নগুলোর উত্তর আমি বোর্ডে লিখে লিখে দিব। এই জন্য সবাইকে দয়া করে 2 মিনিট অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। তো একটা প্রশ্ন ছিল, ব্যয় খরচ ক্ষতি কি একই? ব্যয় খরচ ক্ষতি কি একই? এক কথায় উত্তর হচ্ছে না, এক না। এক কথায় উত্তর হলো না, এক না। প্রশ্নকর্তাকে আবারও মনোযোগী হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ব্যয় খরচ ক্ষতি এক না, টোটালি তিনটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস কি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমরা কোনো একটা অঙ্ক করতেছি, সেই অঙ্কটা হলো 2019 সালের। তো মনে রাখবে যেই সময়ের আমরা হিসাব করি সেই সময়টাকে বলা হয় হিসাবকাল। তাহলে আমরা 2019 সালের হিসাব করতেছি, তাহলে এই 2019 সালটা হলো আমাদের হিসাবকাল। হিসাব কাল, কাল মানে সময়। অনেক সময় আমরা বলি না আকাল কুকাল মানে খারাপ সময়, হিসাব কাল মানে হিসাবের কাল, মানে হিসাবের সময়। তাহলে এখানে হিসাব কাল হলো 2019 সাল। আবার মাসের ক্ষেত্রে আমরা এখন বলবো আমাদের 12 মাস হলো হিসাব কাল। তো মনে করো এই হিসাব কালে আমরা 2019 সালে বিজ্ঞাপন বাবদ 5,000 টাকা প্রদান করেছি। বলা হয়েছে এটা 5 বছরের জন্য। খেয়াল করো তাহলে আমাদের পণ্যের প্রচারের জন্য, মানুষকে জানানোর জন্য বিজ্ঞাপন, আমরা জানি যে জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। বিজ্ঞাপন মানুষেরকে পণ্য সম্পর্কে জ্ঞান দান করে। তাহলে বিজ্ঞাপন বাবদ আমরা 5,000 টাকা দিয়েছি, তাহলে এটা আমাদের কাছ থেকে 5,000 টাকা চলে গেছে। যেই কারণে টাকা যাবে কোনো দ্রব্য বা সুবিধা বা সেবা সংগ্রহ করতে, যে অর্থ চলে যায়, আমার কবিতাতে আমি কিছুক্ষণ আগে বলেছি যে কারণে অর্থ ছেড়ে যায় চলে, সেই কারণকে ব্যয় খরচ বলে। তাহলে বিজ্ঞাপন বাবদ আমাদের কাছ থেকে 5,000 টাকা চলে গেছে, এই 5,000 টাকাই হলো আমাদের ব্যয়। এখন খেয়াল করো 5,000 টাকা হলো 5 বছরের জন্য, তার মানে আমরা 5 বছরের বিজ্ঞাপন একসাথে দিয়েছি। এখন আমরা কিন্তু অঙ্ক করতেছি 19 সালের, 2019 সালের। তাহলে 5 বছরের জন্য যা দিছি সেটাই ব্যয়। আমি যদি 10 বছরের জন্য দেই সেটাও ব্যয়, আমি যদি 20 বছরের জন্য দেই সেটাও ব্যয়। ওই ব্যয়ের মধ্যে যেটুকু আমার এই হিসাবকালের, হিসাবকাল আমার 19 সাল, আমি 19 সালের হিসাব করতেছি, যেটুকু আমার হিসাবকালের সাথে সম্পর্কযুক্ত, চলতি হিসাবকালের সাথে, সেটাই হলো খরচ। যদি 5 বছরের 5,000 টাকা হয়, তাহলে আমরা বলতে পারি যে এই 2019 সালের জন্য আমরা 1,000 টাকা দিয়েছি।
এই যে আমরা 5 বছরের জন্য দিলাম 5,000, কিন্তু আমি হিসাব করতেছি 19 সালের, তাই 19 সালের জন্য মানে হিসাবকালের জন্য দিয়েছি 1,000। এটাই হইল খরচ। তাহলে আমি প্রথম দুইটা সামারি করি। ব্যয় হচ্ছে অনেক ব্যাপক ধারণা। ব্যয়ের একটা অংশ হচ্ছে খরচ। যেমন মনে করো এটা আমার পুরো শরীর, আমার এই শরীরের একটা অংশ হচ্ছে আমার হাত। ঠিক তেমনি ভাবে ব্যয় হচ্ছে একটা ব্যাপক, আর খরচ হচ্ছে তার একটা অংশ, পার্ট। তাহলে ব্যয় হলো আমার কাছ থেকে যা যাবে সেটাই ব্যয়, আর ওই যে গেল যেটুকু আমার হিসাব বছরের সাথে সংশ্লিষ্ট সেটুকুকে আমরা খরচ বলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো ব্যয় এবং খরচ কি। এবার দেখবো আমরা ক্ষতি কি। মনে করো তুমি 2019 সালে 5টি চেয়ার ক্রয় করলে 5,000 টাকা দিয়ে। তাহলে 5টি চেয়ার তুমি ক্রয় করছো 5,000 টাকা দিয়ে, তাহলে চেয়ার ক্রয়ের কারণে তোমার কাছ থেকে 5,000 টাকা চলে গেছে, এটা হলো ব্যয়। এটাকে আমরা বলবো ব্যয়। মনে করো এই 2019 সালে কোনো কারণে আগুন লেগে একটা চেয়ার পুড়ে গেছে। এখন দেখো আমি চেয়ার কিনলাম 5টা 5,000 টাকা দিয়ে, যেহেতু টাকা গেছে এটা পুরাটা আমার ব্যয়। তার মধ্যে একটা চেয়ার পুড়ে গেছে। এই যে এটা পুড়ে গেল, যেখান থেকে আমি কোনো সুবিধাই পাইলাম না, সেটাই হচ্ছে ক্ষতি। অর্থাৎ ব্যয়ের যে অংশ থেকে কোনো সুবিধা পাওয়া যায় না, সেটাই হলো আমাদের ক্ষতি। আবারও বলছি, খরচ এবং ক্ষতি হইল ব্যয়ের একটা অংশ। ব্যয় হলো যেটা টাকা চলে যায় সেটাই ব্যয়, আর এই ব্যয়ের মধ্যে যেটুকু 1 বছরের জন্য বা হিসাবকালের জন্য যায় সেটুকু খরচ, আর এই ব্যয়ের মধ্যে যেটুকু থেকে আমি কোনো সুবিধা পাই না, সুবিধা না দিয়ে নিঃশেষ হয়ে যায়, পুড়ে যায় বা হারিয়ে যায়, সেটাই হলো আমাদের ক্ষতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যয় খরচ ক্ষতি এক জিনিস নয়। আবার একটু সামারি করি। টাকা যা যাবে পুরাটাই ব্যয়, তার মধ্যে থেকে আমি 1 বছরের যেটুকু সুবিধা নিছি সেটুকু খরচ, আর যেটুকুর কোনো সুবিধাই পাই নাই সেটুকুই হলো ক্ষতি। তার মানে তিনটা এক জিনিস নয়, টোটালি ভিন্ন জিনিস। আশা করি বুঝতে পেরেছো। তো দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা। ক্লাস নবম দশমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ নুর আলম খানকে, হয়তো নবম দশম শ্রেণীতে আমার স্টুডেন্ট ছিল। সীমান্ত ভাই তোমার প্রশ্নটা আবার একটু করো, আমি হারি উপরে চলে গেছে। যারা লাইভে আছো তারা প্রশ্ন করতে পারো, তোমাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহ দিচ্ছি, আমরা উত্তর দিয়ে দিব। সীমান্ত, উপভাড়া না? ধন্যবাদ। এখন আমরা একটু উপভাড়া জিনিসটা কি ব্যাখ্যা করব। উপভাড়া খুবই সুন্দর প্রশ্ন। এই উপভাড়া জিনিসটা বুঝতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। আশা করি আজকের পর থেকে আর কষ্ট হবে না, খুবই সহজ জিনিস। উপভাড়ার ইংরেজিটা হলো সাবলেট। যাদের এই ঢাকা শহরে বাড়ি নাই, আমরা যারা ভাড়া থাকি, অনেকেই সাবলেট শব্দটার সাথে খুবই পরিচিত। এই সাবলেটের বাংলা হলো উপভাড়া। তো একটু খেয়াল করো সাবলেট জিনিসটা কি। মনে করো
মনে করো তুমি 4 রুমের একটি ফ্ল্যাট 8,000 টাকা দিয়ে ভাড়া নিলে। তুমি ভাড়া নিয়েছো একটি ফ্ল্যাট, সেখানে আছে 4টি রুম, তার ভাড়া দেও তুমি 8,000 টাকা। এটার নাম হলো বাড়ি ভাড়া। এই 8,000 টাকার নাম তোমার কাছে বাড়ি ভাড়া। মাস শেষ হলেই বাড়িওয়ালাকে তোমার এই একটা ফ্ল্যাটের জন্য, 4টি রুমের জন্য বাড়ি ভাড়া হিসেবে 8,000 টাকা দিতে হবে। এটাকে আমরা বলি বাড়ি ভাড়া। এই ভাড়াটা তোমার কাছ থেকে চলে যায়, সেহেতু এটা হলো ব্যয়। যে কারণে টাকা যাবে সেটাই কিন্তু ব্যয়, মনে রাখতে হবে। এখন মনে করো একটা ফ্ল্যাটের 4টা রুমের ভিতরে একটা রুম তোমার দরকার নাই, তোমার লাগে না, তোমার 3টা রুম হলেই চলে। তখন তুমি কি করলে, এই 4টা রুম থেকে একটি রুম আরেকজনকে ভাড়া দিয়ে দিলে, অন্য আরেকজনকে। তুমি ভাড়া নিয়েছো 4 রুম, তুমি 4 রুম ভাড়া নিয়ে বাড়িওয়ালাকে দিচ্ছ 8,000 টাকা। এখন তোমার এক রুমের কোনো দরকার নাই, তুমি আবার সেই এক রুম অন্য আরেকজনের কাছে ভাড়া দিয়া 1,000 টাকা নিচ্ছ। এটাই হইল উপভাড়া। অর্থাৎ ভাড়া করা জিনিস আবার ভাড়া দিয়া দেওয়া। তুমি নিছো একজনের কাছ থেকে ভাড়া, তুমি আইন আবার আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিছ। তাহলে তুমি বাড়িওয়ালাকে দিচ্ছ 8,000, এটা তোমার ব্যয়, কিন্তু তুমি আবার ভাড়া দিয়ে 1,000 টাকা পাচ্ছ, এটা হলো উপভাড়া, এটা হলো তোমার আয়। অর্থাৎ উপভাড়ার কারণে আমাদের কাছে টাকা আসে, সেহেতু এটা হলো আমাদের আয়। আর যদি বাড়ি ভাড়া বলে বা শুধু ভাড়া বলে, সেটা আমাদের ব্যয় হবে। আশা করি বুঝতে পেরেছ। কাজী সাজ্জাদ বলেছে, স্যার মালিকানা সত্ত্ব কেউ বলে দায়, আবার কেউ বলে সম্পদ। এটা যদি একটু বুঝিয়ে দিতেন। হ্যাঁ কাজী শাহজাদ, ধন্যবাদ ভাই প্রশ্ন করার জন্য। তোমার এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আরো প্রশ্ন আছে, ক্রয় ও বিক্রয়ের সংজ্ঞা দিলে ভালো হয়। প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ চেনার উপায় কি? মজুরি কোন ধরনের ব্যয়? হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন। তো আমি প্রথমে, আরেকজন প্রশ্ন করেছে, স্যার সব আয় কি ক্রেডিট হয়? হ্যাঁ, সব আয় ক্রেডিট হয়, তবে আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। আয় সর্বদা ক্রেডিট, কিন্তু আয় হ্রাস পেলে সেটা হয় ডেবিট। প্রশ্নকর্তা মামুন আলী ভাইকে আমি আবার বলছি, আয় সবসময় সর্বদা সব ধরনের আয় হবে ক্রেডিট, কিন্তু যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে হবে ডেবিট। আশা করি বুঝতে পেরেছ। তারপর ইরফান আনোয়ার প্রশ্ন করেছে, স্যার অগ্রিম ভাড়া প্রদান 5,000 টাকা, এটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? না, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না। এখন তোমার প্রশ্ন হতে পারে, এটা কেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না? অগ্রিম ভাড়া প্রদান হলো এটা চলতি সম্পদ, এটা তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না। আমি সময় পেলে ব্যাখ্যা দিব। বেতন ও মজুরি কোন ধরনের ব্যয়? রাইট, এটা বলছি। নাজমুল হক, আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত হয়েছেন আমাদের লাইভ ক্লাসে, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ব্যয় রিলেটেড প্রশ্ন হলো, ক্রয় বিক্রয়ের সংজ্ঞা দিলে ভালো হয়। খুব ক্রিটিক্যাল প্রশ্ন, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ক্রয় বিক্রয়ের সংজ্ঞা এবং প্রত্যক্ষ পরোক্ষ খরচ চেনার উপায়। আচ্ছা ঠিক আছে, আগে ক্রয় বিক্রয়ের সংজ্ঞাটা দিয়ে নিই। ক্রয় বিক্রয়ের সংজ্ঞা অনেক জটিল বিষয়, তারপরেও দিচ্ছি। ক্রয়, খেয়াল করো দুটা শব্দ,
ক্রয় মানে হচ্ছে কোনো কিছুর উপর অধিকার গ্রহণ। আর অবশ্যই এই অধিকার গ্রহণ করতে হবে মূল্যের বিনিময়ে। অর্থাৎ মূল্যের বিনিময়ে কোনো কিছুর উপর অধিকার গ্রহণ করাকে ক্রয় বলে। টাকা দিয়ে, যেমন মনে করো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে দোকানিকে 10 টাকা দিলে, 10 টাকা দিলে, বা ধরো এই যে এটা কলমটার দাম 35 টাকা, তুমি দোকানিকে 35 টাকা দিয়ে এই কলমটার উপর তুমি অধিকার গ্রহণ করলে, অধিকার মূল্যের বিনিময়ে অধিকার নিলে। আবার ধরো তুমি 1 খণ্ড জমি 1 কোটি টাকা দিয়ে কিনলে, এর মানে হলো 1 কোটি টাকা মূল্য দিয়ে সেই জমিটার উপর তুমি অধিকার গ্রহণ করেছো। যদি বাংলা একাডেমির ডিকশনারি দেখো, দেখবে এরকম সংজ্ঞাটা দেওয়া আছে যে ক্রয়ের সংজ্ঞা হলো মূল্যের বিনিময়ে কোনো কিছুর উপর অধিকার গ্রহণ করাকে ক্রয় বলে। আর বিক্রয় ঠিক তার উল্টাটা, অর্থাৎ মূল্যের বিনিময়ে কোনো কিছুর উপর অধিকার বর্জন করাকে বিক্রয় বলে। আমি লিখছি, দেখো। মনে করো তুমি একটা বাড়ি বিক্রি করলে, তার মানে কি তুমি 1 কোটি টাকা নিলে, নিয়ে একটা বাড়ি অধিকার ছেড়ে দিলে, অন্য আরেকজনকে সেই বাড়ির অধিকার দিয়ে দিলে। বা তুমি তোমার কম্পিউটারটা বিক্রি করলে, তার মানে কিছু টাকা নিয়ে সেই কম্পিউটারটার উপর অধিকার ছেড়ে দিলে, অন্য আরেকজনকে অধিকার দিয়ে দিলে। অর্থাৎ মূল্যের বিনিময়ে অধিকার বর্জন করা, অধিকার ছেড়ে দেওয়া, অন্য আরেকজনকে অধিকার দিয়ে দেওয়া, এটাই হলো বিক্রয়। আর মূল্যের বিনিময়ে কোনো কিছুর উপর অধিকার নেওয়া, সেটাই হলো ক্রয়। আশা করি বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আরেক ভাই প্রশ্ন করেছে, আবর্তক খরচ কি? আবর্তক খরচ কি, অনাবর্তক খরচ কি? আবর্তক খরচ এবং অনাবর্তক খরচ একদম সহজ বিষয়। আবর্তক খরচ মানে হলো যে খরচগুলো বারবার হয়, নিয়মিতই হয়, সেগুলো হলো আবর্তক খরচ। আর যে খরচগুলো সাধারণত বারবার হয় না, একবার করলে তার সুবিধা দীর্ঘদিন ভোগ করা যায়, সেগুলো হলো অনাবর্তক খরচ। যেমন মনে করো বেতন, কর্মচারীদের বেতন, মজুরি, ভাড়া। বেতন এটা কিন্তু তোমাকে মাসে মাসেই দিতে হবে, ভাড়া তোমাকে মাসে মাসেই দিতে হবে, মজুরি দৈনিকও মজুরি দেওয়া লাগে, অনেক সময় ঘন্টায় ঘন্টায় মজুরি দেওয়া লাগে। এরপরে যে কাগজ, কলম, পেন্সিল, এগুলো কিন্তু তোমাকে কিছুদিন পরপরই ক্রয় করতে হবে। অর্থাৎ যে খরচটা বারবার করতে হয় সেটা হলো আবর্তক খরচ। আর অনাবর্তক খরচ যেটা বারবার করতে হয় না, যেমন তুমি একটা জমি ক্রয়, একটা আসবাবপত্র কিনলে, ধরো একটা চেয়ার কিনলে, এটা কিন্তু তুমি বারবার ক্রয় করবে না। এরকম ভাবে যে খরচগুলো বারবার করতে হয় না, একবার করলে অনেকদিন সুবিধা পাওয়া যায়, সেটা হলো অনাবর্তক খরচ। আর যে খরচগুলো বারবারই করতে হয় সেগুলো হলো আবর্তক খরচ। আশা করি বুঝতে পেরেছো। দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আনোয়ার হোসেন আমার প্রিয় সহকর্মী, ধন্যবাদ ভাই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। বিএডিসির একজন আমাদের সহকর্মী, অসংখ্য ধন্যবাদ স্যার। শুভ, আবর্তক খরচ তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারপর মজুরি, অনেক আগেই প্রশ্নটা ছিল, মজুরি কোন ধরনের ব্যয়? বেতন ও মজুরি কোন ধরনের ব্যয়?
আসলে এই ধরন বলতে যেটা সম্ভবত বুঝাতে চেয়েছো তুমি, মজুরি। বেতন, মজুরি। বেতন হলো শিক্ষার্থী বন্ধুরা পরোক্ষ ব্যয়, আর মজুরি হলো প্রত্যক্ষ ব্যয়। বেতন পরোক্ষ ব্যয়, মজুরি প্রত্যক্ষ ব্যয়। এখন প্রশ্ন হলো মজুরি ও বেতন তাহলে দুটা একত্রে বলছে, এটা কোন জাতীয় ব্যয় হবে? আবার বেতন ও মজুরি দুটা একত্রে বলছে, কোন জাতীয় ব্যয় হবে? আবার বলছি, বেতন হলো পরোক্ষ ব্যয় আর মজুরি হলো প্রত্যক্ষ ব্যয়। এই জন্য এটা মোট মুনাফা নির্ণয়ে আসবে, আর বেতন যাবে পরিচালন ব্যয় নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে। যদি প্রশ্নে দুইটা একত্রে থাকে, মজুরি ও বেতন এবং বেতন ও মজুরি যদি একত্রে থাকে তাইলে কি হবে, এটাই সম্ভবত প্রশ্ন। আমি প্রশ্নকর্তাকে উত্তরে বলবো, যেই শব্দটা প্রথমে থাকবে তার উপর জোর দিবে, সে যেটা এটা সেটা হবে। যে শব্দটা প্রথমে থাকবে, মজুরি ও বেতন, তাহলে প্রথমে আছে মজুরি, তাহলে মজুরি যেহেতু প্রত্যক্ষ, টোটালটাই হবে প্রত্যক্ষ। আবার এখানে প্রথমে আছে কি বেতন, বেতন ও মজুরি, সমস্যা নাই। প্রথমে আছে বেতন, তাহলে বেতন কি, শুধু বেতন কি, শুধু বেতন পরোক্ষ, তাহলে টোটালটাই হবে পরোক্ষ। আর শিক্ষার্থী বন্ধুরা, বেতন হলো কর্মকর্তাদের বা অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় সেটা হলো বেতন, মানসিক মানসিক শ্রম। আর মজুরি হলো কায়িক পরিশ্রম, অর্থাৎ মানুষ হাত পা দিয়া যা করে আর কি, কায়িক পরিশ্রমের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় সেটা হলো মজুরি। যেমন কুলি, কুলিরা কি করে, মাথা দিয়ে বোঝা, মানে তার মাথা দিয়ে মাথা ব্যবহার করে তোমাকে সেবা দেয়, শ্রম দেয়। এরকম যারা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরিশ্রম করে, এই পরিশ্রমের বিনিময়ে যে অর্থ দেওয়া হয় সেটা হলো মজুরি। আর যারা মানসিক শ্রম দিয়ে টাকা নেয় সেটা হলো বেতন। আর এই বেতন হলো পরোক্ষ ব্যয়, মজুরি হলো প্রত্যক্ষ ব্যয়। যদি একত্রে থাকে, এটা আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনে স্টুডেন্টদের খুব কষ্ট হয়। এক কথায় সহজ উত্তর হলো, প্রথমে যে শব্দটা থাকবে সে যেটা সেটা। প্রথমে মজুরি, শুধু মজুরি যেহেতু প্রত্যক্ষ, তাহলে এই দুইটাই হবে প্রত্যক্ষ। আবার এখানে প্রথমে যেহেতু বেতন, বেতন যেহেতু পরোক্ষ, এটাও হবে পরোক্ষ। আবারও বলছি, খেয়াল করো, বেতন ও মজুরির পার্থক্য হলো, বেতন হলো মানসিক শ্রমের বিনিময়ে যে অর্থ দেওয়া হয় সেটা হলো বেতন, আর মজুরি হলো শারীরিক কায়িক পরিশ্রমের বিনিময়ে যে অর্থ দেওয়া হয় সেটাই হলো মজুরি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। একজনের প্রশ্ন ছিল, সর্বশেষ উত্তর দিব। শুভ, তোমার এই জাবেদার ক্লাস নিব, সেদিন দিব। একজনের সর্বশেষ উত্তর দিব যে জসিম স্যার যুক্ত হয়েছেন, শামসুল খান স্কুল এন্ড কলেজের অ্যাকাউন্টিং এর অত্যন্ত দক্ষ জনপ্রিয় শিক্ষক, আমার প্রাক্তন সহকর্মী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, খুবই খুশি হয়েছি, আপনার প্রতি কৃতজ্ঞ। স্যার, অসংখ্য ধন্যবাদ। তো সোহাগ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজকে দিনের জন্য কবুল করুক, আমিন। ধন্যবাদ সোহাগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমার আব্বা আম্মুকে আমার সালাম দিবে। তো এর আগে একটা প্রশ্ন ছিল এক ভাইয়ের, মালিকানা সত্ত্ব দায় নাকি সম্পদ? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি গত ক্লাসে এটা বলেছি, আজকে একটু বলছি, এটা বলে আমি শেষ করে দিব।
সেই শিক্ষার্থী বন্ধুকে আমি খেয়াল করতে বলতেছি, প্রতিষ্ঠান মানে আমি হচ্ছি প্রতিষ্ঠান, আমার একজন মালিক থাকবে, মালিক হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি এবং মালিক ছাড়া সবাই হচ্ছে থার্ড পারসন। গতকাল এটা আমি বলেছি দায়ের ক্লাসে। থার্ড পারসন যেমন মনে করো ব্যাংক। ইংরেজির মতো হিসাব বিজ্ঞানেও তিনটা পার্সন আছে। ফার্স্ট পার্সন প্রতিষ্ঠান মানে আমি, সেকেন্ড পার্সন আমার মালিক মানে প্রতিষ্ঠানের মালিক, থার্ড পার্সন হলো আমি এবং মালিক ছাড়া বাকি সবাই, ব্যাংক, পাওনাদার, যারা আমাদেরকে ঋণ দান করে তারা সবাই হচ্ছে থার্ড পার্সন। প্রশ্নকর্তা ভাইকে বলছি, এই মালিক আমাদেরকে যা দেয় মানে প্রতিষ্ঠানকে যা দেয়, এক কথায় প্রতিষ্ঠান থেকে মালিক যা পাবে তার সমষ্টি কি বলে মালিকানা সত্ত্ব। প্রশ্নকর্তা ভাইকে আবার বলছি, প্রতিষ্ঠান থেকে মানে আমার থেকে, তুমি মনে করো আমার থেকে আমার মালিক যা পাবে তার সমষ্টিকে বলে মালিকানা সত্ত্ব। মনে করো আমার মালিক আমার কাছ থেকে 20,000 টাকা পায়, এই 20,000 টাকা হলো মালিকানা সত্ত্ব। তাহলে এই 20,000 টাকা হচ্ছে আমার কাছ থেকে মালিক পাবে, তার মানে আমাকে দিতে হবে, আমি ওনার কাছে দেনা আছি, মালিকের কাছে দেনা, মালিকের কাছে দায়বদ্ধ এই 20,000 টাকার জন্য। আবার ঘুরে বললে বলতে পারি মালিকের 20,000 টাকা আমার কাছে আছে, তো অন্যের কোনো কিছু আমার কাছে থাকলে সেটা আমার দায়। তাহলে মালিকানা সত্ত্ব 1 কোটি হোক, 10 কোটি হোক, 20 কোটি হোক, এর অর্থ হলো মালিকের টাকা আমার কাছে আছে মানে প্রতিষ্ঠানের কাছে আছে, অন্যের কোনো কিছু থাকলে আমার কাছে উহা আমার দায় নয় তাহা মিছে। তাহলে মালিকানা সত্ত্ব হবে দায়, এটা অন্তর্দায়, ইন্টারনাল লায়াবিলিটিস, কখনই সেটা সম্পদ হবে না। হিসাব সমীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো মালিকানা সত্ত্ব। প্রশ্নকর্তা ভাইকে আমি আবার বলছি, মালিকানা সত্ত্ব হলো আমার কাছে মালিকের যত টাকা পয়সা আছে, তাহলে অন্যের কোনো কিছু আমার কাছে থাকলে সেটা আমার দায়। তাহলে মালিকানা সত্ত্ব আমার এক ধরনের দায়, এটা সম্পদ নয়। দায় আমি গত ক্লাসে আলোচনা করেছি, তুমি আমার দায়ের ক্লাসটি দেখে নিতে পারো আমার ইউটিউবে, এবং আমার এই ফেসবুক পেজেও আছে, সেখানে দায়ের ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই। আমজাদ স্যার এই মাত্র এসেছে, স্যার ক্লাসটা দেখতে পারলাম না নেটওয়ার্ক সমস্যার কারণে। স্যার কোনো সমস্যা নেই, আপনি এসেছেন, এটি আমার অনেক বড় পাওয়া। এই ক্লাসটা স্যার ফেসবুক পেজে কিছুক্ষণ পরেই শেয়ার হবে, তাছাড়া তো আমার ইউটিউব চ্যানেলে পাবেনই। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যারা আমার এই আজকের আয় ব্যয় নিয়ে যে ক্লাসটা এটা যারা দেখেছো সবার কাছে আমি কৃতজ্ঞ। আবারও সামারি করছি, ব্যয় হবে সেটা যে কারণে টাকা চলে যাবে, যে খাতে টাকা চলে যাবে সেটা হবে ব্যয়, যে খাতে টাকা আসবে সেটা হবে আমাদের আয়। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এই আয় ব্যয় দায় সম্পদ, আমার একটি কবিতা, ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায়। আজকে আমি চতুর্থ লাইভ ক্লাসে এসে গত 2 লাইভ ক্লাসে সম্পদ এবং দায় আর আজকে আয় এবং ব্যয় চিনিয়ে শেষ করলাম। এই 4টা যদি কেউ চিনতে পারো, হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক, পৃথিবীর যে কোনো অ্যাকাউন্টিং এর অঙ্ক এই ব্যয় সম্পদ আয় দায় থেকে তৈরি। আমি বারবার বলতেছি, এই ব্যয় সম্পদ আয় দায় যদি চিনতে পারো হিসাব বিজ্ঞান সহজ হয়ে যাবে। তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, তোমরা এখনই সময় নষ্ট না করে সর্বপ্রথম এই 4টা চিনো। এই 4টা চিনলে তোমার সব অঙ্ক শেষ। আজকে হিসাব বিজ্ঞান এত কঠিন বাংলাদেশে কেন? মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ব্যয় সম্পদ আয় দায় চিনে না, বুঝেই না, শুধু মুখস্থ অঙ্ক করে। তো তোমাদের প্রতি আমার অনুরোধ, এই 4টা চিনার জন্য আমার কৌশলগুলো আমি বলে দিয়েছি, এই কৌশল অ্যাপ্লাই করে তোমরা এগুলো চিনতে পারবে। আশা করি আর সমস্যা হবে না। তারপরে আমার এই টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে থাকবে, ফেসবুক পেজে থাকবে, সেখান থেকে দেখে নাও। আর যারা ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী, তোমাদের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তোমাদের কল্যাণার্থে আমি আগামী সপ্তাহ থেকে তোমাদের বিভিন্ন অধ্যায়ের উপর ক্লাস নিব। সর্বপ্রথম হলো কার্যপত্র। আগামী রবিবার অনেকের অনুরোধ এই কার্যপত্র মানে ওয়ার্কশিট নিয়ে ক্লাস নেওয়ার জন্য। আগামী রবিবার আমি ওয়ার্কশিটের উপর একটা ক্লাস নিব। আধা ঘন্টার একটা ক্লাসে তোমরা পৃথিবীর সব ধরনের ওয়ার্কশিট কার্যপত্র করতে পারবে। তাই তোমাদের সকলকে আগামী রবিবার দিন এই 9:30টায় উপস্থিত হওয়ার জন্য, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা যারা আছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী
সবাইকে আমন্ত্রণ করবে সেই ক্লাসটা দেখার জন্য। আশা করি একটি ক্লাসই তোমরা কার্যপত্র শেষ করে ফেলতে পারবে। সর্বশেষ, এই করোনা পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, যে যে ধর্মেরই হোক না কেন ধর্মীয় অনুশাসন মূল্যবোধগুলো মেনে চলবে। আশা করি বিধাতা তোমাদেরকে এই করোনার হাত থেকে রক্ষা করবে। তোমাদের সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।